শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। কাল থাকবে না বাংলা ব্লকেট, তবে চলবে ক্লাস পরীক্ষা বর্জন। রাতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ঢাকা সহ বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধে তৈরি হয় যানজট, দুর্ভোগে পড়ে মানুষ। এদিকে পেনশন ইস্যুতে আজও অচল ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন। এই আন্দোলনে বিএনপি মদত দিচ্ছে বলে আবার অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক জানিয়ে এতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। পোস্তগোলা ব্রিজ থেকে রাজধানীর রায়েরবাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে 8 লেনের সড়ক। আগামী 2 বছরের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই সড়ক নির্মাণ কাজ শেষ হলে ঢাকার ভেতরে বাস, ট্রাক এবং পণ্যবাহী যানবাহনের চাপ কমবে বলছে কর্তৃপক্ষ। এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কাল থাকবে না বাংলা ব্লকের, তবে অব্যাহত থাকবে ক্লাস পরীক্ষা বর্জন। রাতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ঢাকা সহ বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ করায় তৈরি হয় যানজট, দুর্ভোগে পড়ে মানুষ। আরো জানাচ্ছেন দাউদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এগিয়ে আসে ছাত্রছাত্রীদের ঢল। তখন বিকেল 4টা। আজ থেকে এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শাহবাগ ছাড়িয়ে বাংলা মোটর হয়ে কারণবাজার পর্যন্ত বিস্তৃত হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রায় 4 ঘন্টা অবস্থানের পর পুনরায় শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি আদায়ে দেয়া হয় 3 দিনের আলটিমেটাম সহ নতুন কর্মসূচি। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এবং আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন, তা কিন্তু চলবে। আমরা 3 দিনের আপনাদেরকে একটি আলটিমেটাম দিতে চাই। আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। এর আগে বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে স্লোগান আর মিছিলে 2018 এর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবি জানান তারা। আজকের আন্দোলনটা কিন্তু শুধু আমাদের ছাত্রদের আন্দোলন না, যে মানে ধরেন কৃষিজীবী আছে, শ্রমজীবী আছে, সকল পেশা মানুষের, কারণ তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে। কোটার মাধ্যমে বৈষম্যটা তৈরি করতেছে। একটা শ্রেণী সর্বোচ্চ সুবিধা নিচ্ছে, সামান্য একটা অল্প কিছু মানুষের একটা শ্রেণী, আর এদিকে যারা একটা মেধাবী বড় একটা অংশ কোনো সুবিধা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। এদিকে ঘন্টার পর ঘন্টা সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। একই দাবিতে দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা ভদ্রা সংলগ্ন ফ্লাইওভারের নিচে রেলপথ অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ঢাকা জামালপুর রেলপথ অবরোধ করলে চরম বিপাকে পড়ে যাত্রীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে যশোর চৌগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও দেশের অন্যান্য স্থানেও একই দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে প্রত্যয় নামের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল ছিল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে 8ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি চলছে শিক্ষকদের। ক্লাস পরীক্ষা সব
বন্ধ রেখে সবাই জড়ো হয়েছেন কলাভবনের সামনে। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, প্রত্যয় স্কিমের নামে সরকার যে বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু করেছে সেটি কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। আপনারা যেমন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, আমরাও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, আমাদেরও নার্ভস অনেক শক্ত। এই আন্দোলন থেকে আমরা দূরে সরব না। আমাদের বাপ চাচারাও মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সুতরাং শিক্ষকদের নার্ভস অনেক শক্ত। ভীষণ রকমের প্রেরণা, শিক্ষকতার প্রেরণা নিয়ে আমরা শিক্ষকতায় এসেছি। আর সেইখানে এসে সেই কর্মকর্তাদের, সেই আমলাতন্ত্রের সঙ্গে যখন আমরা নানা রকমের তুলনামূলক এবং বৈষম্যের সম্মুখীন হচ্ছি, তা শিক্ষক হিসাবে আমার জন্য এবং সকল শিক্ষক সমাজের জন্য অত্যন্ত বেদনাকর। যদি সাহস থাকে মন্ত্রণালয়ের মন্ত্রী কর্মকর্তারা আসুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসুন, যে দাবিটা অযৌক্তিক অবশ্যই আমরা মেনে নেব। আমরা অযৌক্তিক দাবি করছি না। এই স্কিম বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় মেধাবীরা আর আসবেন না। কাজেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের টানতে শিক্ষকদেরই ভূমিকা রাখতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনি থাকুন চায়নায় কিংবা বেজিং কিংবা যে কোনো জায়গায়, এই অশ্রুধারা, এই রক্তক্ষরণ, বারবার আজকে তরুণ সহকর্মীরা বলছে রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ তো শুধুমাত্র আপনি অনুধাবন করতে পারেন, যেমন করেছিলেন বঙ্গবন্ধু। একটা কর্মসূচি যখন করবেন সর্বজনীন সব শিক্ষকদের জন্য, আমাদের স্টেক হোল্ডার হিসাবে তো আমাদেরকেও তো রাখবেন। হঠাৎ করে দেখলাম যে 13ই মার্চ ওনারা প্রত্যয় স্কিম নামে একটি স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, স্বায়ত্তশাসিত স্বশাসিত সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ওনারা দিয়েছেন। শিক্ষকদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি পালিত হয়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা প্রথা বাতিলের আন্দোলনে বিএনপি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন ষড়যন্ত্রের অংশ কিনা সেটি সময় বলে দেবে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক, তবে এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে না বিএনপি বলেছেন দলটির মহাসচিব। আজ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে। এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরকারকে আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। Summit on Trade, Business and Investment Opportunities between Bangladesh and China শীর্ষক সম্মেলনে যোগ দিতে চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় 6টায় বেইজিংয়ে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, দেওয়া হয় লাল গালিচা অভ্যর্থনা। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, ব্যাংকিং, ইকোনমিক ডেভেলপমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, মেডিকেল কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ সহ 20-22টি MOU স্বাক্ষর এবং যৌথভাবে বাংলাদেশে কিছু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।
দুর্নীতিবাজদের একঘরে করে রাখা না গেলে সমাজ থেকে দুর্নীতির ক্ষত পুরোপুরি মুছে ফেলা সম্ভব হবে না বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষার শীর্ষক বঙ্গবন্ধুর চেয়ার বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেবল আইন দিয়ে দুর্নীতির সমাধান সম্ভব নয়, এজন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। তিনি আরও বলেন, অবৈধ অর্থে ভোগ বিলাস এখন ফ্যাশন হয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তোলা গেলে বন্ধ হবে দুর্নীতি, বলেন প্রধান বিচারপতি। কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান হয় না, দুর্নীতিরও হয় না। এর জন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক পরিচালনা কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। 200 টাকার বিনিময়ে রোহিঙ্গা জনগোষ্ঠী মার্ডারে লিপ্ত হয়। এর পিছনে যে কি পরিমাণ দুর্নীতির ইতিহাস, এটা চিন্তা করলে, হিসাব করলে আপনি অবাক হয়ে যাবেন। রাজধানীর পোস্তগোলা থেকে রায়ের বাজার পর্যন্ত সড়কে ভোগান্তির শেষ নেই। শুরুর রাস্তায় যানবাহন চলাচল করতে কষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানজটে। এই যানজট রোধে নেওয়া হয়েছে প্রশস্তকরণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে এই চিত্র। বিপ্লব আহসানের রিপোর্ট। পোস্তগোলা থেকে সদরঘাট হয়ে বাবুবাজারে যাওয়ার সড়ক এটি। একটি গাড়ি গেলে আরেকটি আসতে পারে না। চলার পথে রিকশার ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। নানা আকারের গর্ত থাকায় দুর্ঘটনাও ঘটে নিয়মিত। কেউ গাড়ি শুদ্ধ টলি পড়ে জায়গা, এই জায়গা 2 দিন পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে গাড়ি সহকারে। এই কাজ আরম্ভ করার পর থেকে জামের অভাব নাই, মানুষের কষ্টের সীমা নাই। আর 2টা রিক্সা পাশাপাশি পার হইতে পারে না, গাড়ি পার হইতে পারে না, স্কুলের শিক্ষার্থীরা যায়, ধুলাবালিতে জড়াই যায়। 24 ঘন্টা জাম থাকে, মানে রাত 2টার পরে জাম থাকে না, যে সময় মানুষ থাকে না ওই সময় জাম থাকে না। পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত কোনো রকমে যাওয়া গেলেও এরপর শ্যামপুর কিংবা বাবুবাজার হয়ে কামরাঙ্গীরচর বা রায়ের বাজার যেতে ভয়াবহ জ্যামে আটকে ঘোরে না আর গাড়ির চাকা। অপচয় হয় ঘন্টার পর ঘন্টা কাজের সময়। এখানে সেকশনে জাম থাকে, তারপর আপনার সোয়ারিঘাট থেকে নিয়ে একবারে বাবুবাজার পর্যন্ত পুয়াটাই জাম। এদিকে তো যাতায়াতের তোর জিনিস যায় না, যেতে হয় নদীর কিনারে, তো জাম থাকে, যাইতেই পারি না কোনো দিকে। একটা খ্যাপ লয়ে গেলে অন্তত সোয়ারির গেলে নিম্নে 4 থেকে 5 ঘন্টা লাগে। খুঁজে গেছে, খুঁজে ইট হালায়াত হয়ে গেছে, গাড়ির চাকা বয়ে যায়। গেল 25শে মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে একটি পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত প্রশস্ত সড়ক নির্মাণ। মোট 12 কিলোমিটার এই রাস্তায় রায়ের বাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার অংশ তৈরি হবে প্রথমে। 8 লেনের এই সড়কের নাম হবে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি। প্রায় 1.5 কোটি টাকার এই প্রকল্পে রাস্তার 2 পাশে ড্রেন এবং ফুটপাত থাকবে যানবাহন পারাপারের জন্য 3টি উড়াল সেতু, 3টি ফুটওভার ব্রিজ, যান চলাচলে বিরতি দেওয়ার 6টি স্থান, 6টি যাত্রী ছাউনি ও 3টি মসজিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের ভেতরে কমবে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ। ঢাকা শহরের মধ্যে যে ভিতরের যে যানজট, এটিকে কিভাবে নিরসন করা যায়, বিশেষভাবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 16টি জেলা এবং দক্ষিণবঙ্গের 21টি জেলা, যারা বিশেষভাবে সায়দাবাদ কিংবা সেখানে করে আসে, আবার অনেকে সেখানে উত্তরবঙ্গে যায় কিংবা উত্তরবঙ্গ থেকে এইভাবে চট্টগ্রাম যাচ্ছে কিংবা দক্ষিণবঙ্গে যাচ্ছে, তাদেরকে আর ঢাকা শহরে আর ঢুকতে হবে না। মূল বিষয়টি হচ্ছে এটি। 5 কিলোমিটার রাস্তা তৈরির এই প্রকল্প শেষ হবার কথা 2026 সালের মাঝামাঝি। কামরাঙ্গীরচর থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি 7 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের প্রকল্পের বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। গ্যাস সংকটের কারণে দেশের শিল্প কারখানার উৎপাদন প্রায় 40% মতো কমে গেছে। খরচ বেড়েছে গড়ে 30% উপরে। রাহান শোভনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা নারায়ণগঞ্জের মাদার কালার লিমিটেড, যাদের নিটিং ডাইং মিলে মাসিক উৎপাদন সক্ষমতা 4 লাখ কেজি। মাসে প্রায় 15 লাখ পিস টি শার্ট আর পলো তৈরির সক্ষমতা আছে কারখানাটির।
তবে সাম্প্রতিক গ্যাস সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে দৈনিক 12 PSI চাপের গ্যাস দরকার হলেও তারা পাচ্ছেন 1 থেকে 3 PSI চাপের গ্যাস, কখনো কখনো যা নেমে আসে শূন্যের কোটায়। আমরা পরিপূর্ণ লোড দিতে পারতেছি না জেনারেটর। আমাদের হচ্ছে জেনারেটরটা 1 মেগার জেনারেটর, মানে 1000 কিলোওয়াটের। আমরা এখানে 368, 400, 450 কিলোওয়াটের বেশি লোড দিতে পারি না, কারণ আমাদের গ্যাস প্রেশার থাকে না। এজন্য আমাদের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে না। তথ্য বলছে তৈরি পোশাক মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা 1624টি। বিকেএম এর সদস্যভুক্ত কারখানা আছে 699টি, আর বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর আওতায় আছে 359টি কারখানা। ব্যবসায়ীদের দাবি, এসব কারখানার বেশিরভাগই এখন চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না, ফলে ব্যবহার করা যাচ্ছে না কারখানাগুলোর সক্ষমতার 60%। মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, এইটা একটা আমাদের উপর চাপ। আর দ্বিতীয়ত হলো যে পাচ্ছি না আমরা। মূল্য বাড়ার পরও যদি কন্টিনিউয়াস পর্যাপ্ত গ্যাস পাওয়া যেত তাহলে কিন্তু আমরা প্রোডাকশন দিয়ে সেটাকে কাভার দেওয়ার চেষ্টা করতে পারতাম, কিন্তু সেইটাও কিন্তু পারছি না। এইভাবে যদি চলতে থাকে তাহলে বহু ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। তৈরি পোশাক শিল্পের মতো একই সমস্যায় ভুগছে দেশের ইস্পাত শিল্প কারখানাগুলো। দেশে ছোট বড় মিলিয়ে ইস্পাত কারখানা আছে 2 শতাধিক, যার মধ্যে বড় কারখানা আছে 40টি। হিসেব বলছে এসব কারখানাগুলোর বছরের উৎপাদন সক্ষমতা প্রায় 1 কোটি 10 লাখ টন। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পায় এই শিল্পের উৎপাদন প্রায় 40% মতো কমে গেছে বলে জানান মালিকরা। এছাড়া বিকল্প জ্বালানির ব্যবহারের ফলে টন প্রতি উৎপাদন খরচ প্রায় 5000 টাকা বেড়ে গেছে বলেও দাবি তাদের। গ্যাসের স্বল্পতার জন্য আমাদের বর্তমান উৎপাদন প্রায় 50 to 60% নেমে আসছে। এতে করে ওভারহেড কস্ট অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রোডাক্টের কস্ট বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছি। দেশের চাহিদা কমের কারণে আমরা এই কস্টটা কোনো প্রোডাক্টের উপর পাস অন করতে ব্যর্থ হচ্ছি, যাতে করে আমাদের ফ্যাক্টরি অনেক ক্ষেত্রেই শাটডাউন করার উপক্রম হয়েছে। ইস্পাত পোশাকের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিরামিক শিল্পেও। এ খাতের উদ্যোক্তারা জানান দৈনিক 15 PSI চাপের গ্যাস প্রয়োজন হলেও তারা পাচ্ছেন মাত্র 2 থেকে 3 PSI। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট এবং সুনামগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। টাঙ্গাইলের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাই, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পানি শহর রক্ষাবাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 60 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে পদ্মার পানি আজও 6 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিচু এলাকা। সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 2 দফা বন্যায় ভেঙে গেছে আঞ্চলিক সড়ক। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পল্লী উন্নয়ন এবং মৎস্য খাত বিশেষভাবে ব্যাহত হচ্ছে। বিকেলে রাজধানীর সিডাপ মিলনায়তনে সিডাপ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ কথা জানান বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন, যা বাস্তবায়নে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। খেলার খবর। আইসিসি থেকে পাওয়া কোটি ডলার আছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে। এই অর্থ দিয়েই দিনের ব্যয় মেটানোর পাশাপাশি ডলার ভাঙিয়ে কাউন্সিলরদের জন্য আইপ্যাড কিনছে বোর্ড। শাকির রুবেনের রিপোর্ট। 3,52,10,822.91 মার্কিন ডলার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে এবছরের 20 মে পর্যন্ত এই অর্থ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যা বোর্ডের কোষাগারের বর্তমান ব্যালেন্স। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর বিসিবি একমাত্র ক্রীড়া সংস্থা যারা তাদের আয় ব্যয় নির্বাহ করার জন্য সরকারের উপর নির্ভর করে না। বোর্ডের পুরো কার্যক্রম চলে নিজেদের আয়ে, আর এই আয়ের প্রধান উৎস আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট। 20 মে পর্যন্ত আইসিসি থেকে বিসিবি যে অর্থ পেয়েছে তার পরিমাণ প্রায় 415,48,77,103 টাকা। পুরো টাকাটা বিসিবি ব্যাংকে রেখেছে ডলার হিসেবেই। সেখান থেকে ডলার বিক্রি করে বিসিবি তাদের নিজস্ব ব্যয় মেটায়।
আইসিসি থেকে পাওয়া যে ডলার ব্যাংকে ছিল ২৭ মে পর্যন্ত বিসিবি সর্বোচ্চ রেট পেয়ে $10 লাখ বিক্রি করে ন্যাশনাল ব্যাংক এবং সমান পরিমাণ ডলার বিক্রি করে এনআরবি ব্যাংক লিমিটেডের কাছে। অর্থাৎ বিসিবি পায় প্রায় 23,60,00,000 টাকা। সমান পরিমাণ অর্থ বিসিবি রাখে তাদের নিয়মিত কার্যক্রম চলা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও। এ তো গেল মে মাসের কথা। এরপর জুনে টি-20 বিশ্বকাপেও অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ বিসিবি আয় করে $3,82,500, অর্থাৎ প্রায় $4,51,35,000 টাকা। আর প্রতি ম্যাচ জয় বাবদ বিসিবি পায় মোট $93,462, অর্থাৎ $1,10,28,516 টাকা। অর্থাৎ এবছরের টি-20 বিশ্বকাপ খেলে বিসিবির মোট আয় $4,75,962 টাকার অঙ্কে, যা $5,61,63,516। নিজেদের প্রাত্যহিক কাজের পাশাপাশি এই ডলার বিক্রি করা টাকা দিয়ে বার্ষিক সাধারণ সভার ব্যয়ও মিটায় বিসিবি। এবছরের মার্চে হওয়া বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিবির মোট ব্যয় ছিল $3,76,62,500 টাকা। আর সেখানে প্রতি কাউন্সিলরকে একটি করে অ্যাপল কোম্পানির আইপ্যাড দেয় বিসিবি। সেজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় দুবাই থেকে সরাসরি 185টি আইপ্যাড কিনে বিসিবি। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরকারি চাকরিতে কোটা সংস্কারে 3 দিনের আলটিমেটাম, কাল নেই ব্লকেড, সড়ক রেলপথ অবরোধে দুর্ভোগ, অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটার আন্দোলনে মদত দিচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দাবি যৌক্তিক, মকফুলের ইন্ধনের অভিযোগ অস্বীকার। পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে 8 লেনের সড়ক, কমবে ঢাকার ভেতরের যানবাহনের চাপ, হ্রাস পাবে যানজট। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।